যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমাদের যে নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য একটি ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। তবে এই ধরনের কন্টেন্ট আমরা পূর্বে দিয়েছি আপনাদের সামনে সরাসরি দেখার জন্য, মাঝে মাঝে দেখার জন্য মূলত আমরা এগুলো দিয়ে থাকি। মূলত এটা হচ্ছে ইঞ্জিনের মূল কাজ। সেটা দেখি ফোরেস্টের ইঞ্জিনের যে স্টক সম্বন্ধে জানা, এটা সম্পর্কে আমরা আজকে কিছু নতুন কথা বলবো। এক নম্বরে হচ্ছে আমরা স্টক সম্পর্কে জানতে গেলে প্রথমেই বুঝতে হবে যে বার্ন কেন হয়। অর্থাৎ স্পার্ক প্লাগ স্পার্ক করলে শুধু শুধু এই কম্প্রেশন, এই যে কম্বাসন চেম্বার আছে, এটাকে বলা হয় কম্বাসন চেম্বার। এই চেম্বারে শুধু শুধু আগুন ধরবে না। অর্থাৎ আমরা জানি আগুন ধরতে গেলে তার জন্য তিনটা জিনিস অবশ্যই লাগবে। এখানে আমরা দেখি সরাসরি একদম সামনাসামনিতে দেখার চেষ্টা করবো। সেটা হলো অবশ্যই এই যে কম্বাসন চেম্বার আছে, এটা একটা কম্বাসন চেম্বার। এই চেম্বারে চাপ প্রয়োগ করতে হবে। কার মাধ্যমে? পিস্টনের মাধ্যমে। এই পিস্টনের মাধ্যমে যখন চাপ প্রয়োগ করবো তখন সেখানে কি হবে? তাপ হবে। তারপরে তার সাথে অবশ্যই অক্সিজেন থাকতে হবে। অক্সিজেন না থাকলে কি হবে? বার্ন হবে না। সেজন্য অবশ্যই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে: চাপ, তাপ এবং অক্সিজেন। এরপরে আসে এই কম্প্রেশন রেশিও আছে কার? সিলিন্ডারের ভিতরে যে কম্প্রেশন রেশিও, পেট্রোল ইঞ্জিনের একটা, ডিজেল ইঞ্জিনের একটা, এটা হলো ম্যাথমেটিক্যাল টার্ম, অবশ্যই আমাদের জানা দরকার। দেখেন, যদি পেট্রোল ইঞ্জিন হয়, আমরা একটু লিখি, এখানে লিখি, পেট্রোল ইঞ্জিন যদি হয়, পেট্রোল ইঞ্জিন হলে আমরা একটু কাজ করি, পেট্রোল লিখি। পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে 14.1 এই যে 14.1 তো আর 7। এটা হলো কম্প্রেশন রেশিও, পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও, অর্থাৎ যেটাকে বলা হয় কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন রেশিও দেখি আমরা, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে 22:1। এইটাকে ঠিক করি আমরা, এটা হলো 14:7:1। এটা হবে 14.7:1 পেট্রোলের ক্ষেত্রে। আর ডিজেলের ক্ষেত্রে 22:1 কম্প্রেশন রেশিও। এটা আমরা একটু মাথায় রাখি, কারণ এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। দেখেন আসেন, তারপরে আমরা যদি এখানে স্টকে চলে যাই, তাহলে সরাসরি সিলিন্ডারের ভিতরে সরাসরি আমরা যদি এখানে দেখি, এই যে এই জায়গায় যদি দেখি, তাইলে এটা 4 নাম্বার পিস্টন আছে। এই পিস্টনের এখানে উপরে হচ্ছে টিডিসি, একদম নিচে হচ্ছে পিস্টনের বিডিসি। এই যে নিচে আছে যে বিডিসি দেখেছে এখানে, এটা হলো বিডিসি, উপরেটা হচ্ছে টিডিসি। তদ্রুপ আমরা এখানে লিখতে পারি, এখানে লিখবো আমরা টিডিসি, মানে টপ ডেড সেন্টার। এটা হলো বিডিসি, বটম ডেড সেন্টার। এই দুটো জিনিস জানার পরে আমরা এই স্টক সম্পর্কে এখন জানবো। সাকশনের যে বিষয়টা আছে, আমরা জানি কোন স্টক? সাকশন স্টক। সাকশন স্টকের সময় পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে যাবে। কোথায় যাবে? টিডিসি থেকে বিডিসির দিকে যাবে। এখানে কিন্তু বলা আছে যে এখানে ইনটেক বাল্ব আছে। কি বাল্ব আছে? এই যে ইনটেক বাল্ব আছে না, তখন ইনটেক বাল্বটা খুলে যাবে। এদিকে কি থাকে? কার্বোরেটর থাকতে পারে। আর এফআই ইঞ্জিন হলে কার্বোরেটর থাকবে না, ঠিক আছে? ইনটেক ম্যানিফোল্ড আছে, আসেনি? তার ভিতর দিয়ে কি আসবে? বাতাস এবং ফুয়েল এদিক দিয়ে আসবে, ঠিক আছে না? আসতে পারে কোথায় আসবে? এই জায়গার ভিতরে আসবে নাকি? যদি তোমার ইএফআই ইঞ্জিন হয়, এটার ভিতর দিয়ে ফুয়েল আসবে না, কি আসবে? তখন শুধু বাতাস আসবে, তার সাথে এখানে একটি ইনজেক্টর থাকবে, ইএফআই ইনজেক্টর। কি ইনজেক্টর? ইএফআই ইনজেক্টর থাকবে। তার ভিতরে ইএফআই ইনজেক্টরের ভিতরে সলোনেট কয়েল থাকে। এই সম্পর্কে আমরা পরে আবার আলোচনা করবো। এবার দেখেন, যদি এটা কার্বোরেটর ইঞ্জিন হয়, তাহলে এই জায়গায় কি থাকবে? কার্বোরেটর থাকবে, তার ভিতরে এয়ার এবং ফুয়েলের মিশ্রণ এই ইনটেক ম্যানিফোল্ড দিয়ে প্রবেশ করবে। কোথায়? সিলিন্ডারের কম্বাসন চেম্বারে। কোথায় প্রবেশ করবে? সিলিন্ডারের কম্বাসন চেম্বারে যখন প্রবেশ করবে, তখন পিস্টন সাকশন স্ট্রোকের সময় কি হবে? পিস্টন উপর থেকে নিচের দিকে যাবে। যখন পিস্টন টিডিসি থেকে একদম বিডিসি দিকে যাবে, তখন সাকশন স্ট্রোক শেষ হয়ে যাবে। এই যে সাকশন স্ট্রোক, ঠিক আছে না? পিস্টন কোথায় যাবে? টিডিসি থেকে বিডিসির দিকে যাবে। তখন দুটি বাল্বই বন্ধ হয়ে যাবে সাথে সাথে। যখন বিডিসিতে সম্পূর্ণ যাবে, তখন পিস্টন বিডিসিতে থাকার সাথে সাথে তখন দুটি বাল্ব বন্ধ থাকবে। সাথে সাথে কি হবে?
কম্প্রেশন স্ট্রোক শুরু হবে। কি স্ট্রোক? কম্প্রেশন স্ট্রোক। এই যে কম্প্রেশন স্ট্রোক শুরু হবে, শুরু যখন হবে তখন দুটি বাল্বই বন্ধ থাকবে। তখন কি হবে? এয়ার এবং ফুয়েলের মিশ্রণ এরকম চাপ প্রয়োগ করবে, এই যে চাপ হয়েছে না, চাপ যখন প্রয়োগ করবে তখন তাপ সৃষ্টি হবে না? হবে নি? তখন এই পিস্টনটা কি করবে? উপরের দিকে যখন যাবে সম্পূর্ণ টিডিসি অবস্থান করার সাথে সাথে কম্প্রেশন স্ট্রোক শেষ হয়ে যাবে। ঠিক আছে? কম্প্রেশন স্ট্রোক যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তার পরবর্তী কি হবে? তার পরবর্তী হলো পাওয়ার স্ট্রোক। দেখেন তাইলে কম্প্রেশন স্ট্রোক কি হলো? তাপ, চাপ এবং অক্সিজেন এর ভিতরে আছে নাকি? তখন সাথে সাথে এই পিস্টন যখন সম্পূর্ণ টিডিসিতে অবস্থান করবে তখন কম্প্রেশন স্ট্রোক শেষ হয়ে যায়, সাথে সাথে কি করবে? স্পার্ক প্লাগ স্পার্ক করবে। করবে কি না? করলে তখন এখানে কি এক ধরনের বার্ন হবে না? হইলে তখন কি করবে? এরকম নিচের দিকে পিস্টনকে ধাক্কা দিবে। দিবে কিনা? দিলে তখন কি হবে? এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক। অর্থাৎ তাপ, দেখেন তাপ, চাপ এবং অক্সিজেন যখন ক্রিয়া হবে, বার্ন যখন হবে তখন পিস্টনটাকে নিচের দিকে ধাক্কা দিলে কি হবে? পাওয়ার স্ট্রোকের সময় সম্পূর্ণ পিস্টনটা বিডিসিতে অবস্থান করবে নাকি? এখন এই পাওয়ার স্ট্রোকের শেষে এই সিলিন্ডারের ভিতর কি আছে? পোড়া গ্যাস। কি আছে? পোড়া গ্যাস সিলিন্ডারের ভিতরে ভরপুর আছে। এখন এই পোড়া গ্যাসটা কি করবে? তখন বাইর করতে হবে না? সেই জন্য রাখা হয়েছে কি স্ট্রোক? একজস্ট স্ট্রোক। এই একজস্ট স্ট্রোকের সময় কি হবে? তখন শুধু খালি একজস্ট বাল্বটা বন্ধ থাকবে আর হলো ইনটেক বাল্বটা, একজস্ট বাল্বটা খুলে যাবে। একজস্ট বাল্বটা খুলে যাবে। তবে কিভাবে খুলবে আমি একটু বলি। সেটা হচ্ছে পিস্টন যখন আস্তে আস্তে বিডিসি থেকে টিডিসির দিকে আস্তে আস্তে উঠতে থাকবে, সাথে সাথে একজস্ট বাল্ব অল্প অল্প করে খুলবে। ঠিক আছে? পিস্টন সম্পূর্ণ টিডিসিতে অবস্থান করার সাথে সাথে একজস্ট বাল্ব পুরো খুলে যাবে এবং এই যে পোড়াকে সম্পূর্ণ এই যে কি হবে? বের হয়ে যাবে। আমরা বুঝতে পারছি কিনা? তাহলে ডুববে কোন দিক দিয়া? এদিক দিয়া ডুববে, দিক দিয়া বের হবে তখন এই দিয়ে। তখন একজস্ট স্ট্রোকের সময় সম্পূর্ণ পোড়াকে যখন বের হয়ে যাবে তখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। এইটা সাইকেল অনুসারে সবসময় করতে থাকবে। আমরা মোটামুটি বুঝতে পারছি কিনা? এই কথাগুলো আমরা কি করতে হবে? সবসময় প্র্যাকটিসের উপরে যদি থাকি তাহলে ইঞ্জিনের মূল কাজটা আমরা সহজে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।